গল্পের শুরুতে নির্জন হাসপাতালে একজন নার্স সদ্য জন্মানো বাচ্চাটাকে ট্রলিতে করে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরপর দৃশ্য বদলে যায় আলেমিয়ার বাড়িতে। সে তার দুই সন্তান আলানি ও ভিটোকে নিয়ে আছে। হাসপাতালে গিয়ে গর্ভের অবস্থা পরীক্ষা করানোর আগে আলানি আমেলিয়ার জন্য নাস্তা তৈরি করে। তারা কিছুক্ষণ আলোচনা করে আগামীতে জন্ম নিতে যাওয়া শিশুটির জন্য নাম ঠিক করা নিয়ে, কিন্তু মা জানায় তিনি আগে নাম ঠিক করে রেখেছেন, নাওমা। এরপর হাসপাতালে পৌঁছে আলেমিয়া তার নিয়মিত ডাক্তার ডক্টর ইমানের সঙ্গে পরামর্শ করে। ডক্টর ইমান আমেলিয়াকে সুপারিশ করে প্রসবের দিন আসার আগেই কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে, কিন্তু প্রসবের সময় তাকে দেখবে অন্য এক ডাক্তার। আমেলিয়া জানতে চায় তাহলে ডাক্তার ইমান কেন নয়। জানা যায় আগামী সপ্তাহে ডক্টর ইমান অন্য হাসপাতালে চলে যাচ্ছেন। তিনি আরেকজন ভালো ডাক্তারকে রেফারেন্স দেবে বলেও জানান। আমেলিয়া ও আলানের বিষয়টি তেমন ভালো লাগে না। তখন ডাক্তার ইমান বলেন চাইলেই তিনি নিজেই সব দেখাশোনা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমেলিয়াকে সেই দূরের হাসপাতালে ভর্তি হতে হবে যেখানে তিনি এখন কাজ করেন। সবকিছু আমেলিয়ার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। হাসপাতালটি বেশ দূরে হওয়ায় আলানি মাকে নিশ্চিত হতে বলে তিনি সত্যিই কি এখানে ভর্তি হতে চান। আলানির আরও অদ্ভুত লাগে কারণ তাকে ও ভিটোকে হাসপাতালে রাত কাটাতে নিষেধ করা হয়েছে। আমেলিয়া বলে প্রসবের আগে অপারেশন পূর্ব পর্যবেক্ষণের সময় ডাক্তাররা সরাসরি দেখভাল করবেন, আর তারা দুজন যদি অপেক্ষা করে তবে তা খুবই কষ্টকর হবে। এরপর আমেলিয়া বাথরুমে যায় এবং আলানিয়াকে প্রশাসনিক কাজগুলো সম্পন্ন করতে বলে। ওদিকে ভিটোর ভালো বন্ধুত্ব হয়ে যায় বারা নামের একজনের সঙ্গে, যিনি বর্তমানে ইন্টার্ন করছে। বারা আগে ভিটোর সঙ্গে একই অনাথ আশ্রমে থাকত। মায়ের সঙ্গে বারার ঘনিষ্ঠতা দেখে আলানি একটু অস্বস্তিতে পড়ে। এরপরে আমেলিয়া ও তার দুই সন্তান শহরের বাইরে যাত্রা শুরু করে। মাঝপথে তারা একটি খাড়া পাহাড় দেখে যা ভূমিধসে ভেঙে পড়েছে। অবশেষে তারা পৌঁছে যায় দূরের সেই মাতৃসদনে। সেখানে দুটি নার্স তাদের অভ্যর্থনা জানায়। এর একজনের নাম সিস্টার লীলা। সিস্টার লীলা আমেলিয়াকে পরীক্ষার কক্ষে নিয়ে যান, কিন্তু আলানি ও ভিটোর সঙ্গে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়, কারণ পরীক্ষা হবে খুব অল্প সময়ে। এজন্য তাদের অপেক্ষা করতে বলা হয়। অপেক্ষা করতে করতে তারা দুজন একটু শুয়ে বিশ্রাম নেয়। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ আলানি জেগে দেখে বাইরের পরিবেশ এখন অন্ধকার, অদ্ভুতভাবে নীরব, আর ভিটো যে একটু আগেই পাশে ছিল সে নেই। আলানি উঠে ভিটোকে খুঁজতে থাকে। মায়ের কক্ষে দেখে কেউ নেই। প্রতিটি করিডোর খুঁজেও তাকে কোথাও পাওয়া যায় না। হঠাৎ তার দৃষ্টি পড়ে একটি অপারেশন থিয়েটারের দিকে। সে ভেতরে উঁকি দিয়ে দেখে এক গর্ভবতী মহিলাকে যেন মৃত্যুদণ্ডের মতো প্রস্তুত করা হচ্ছে। মহিলাটির পেটে ছুরির আঘাত করা হয়। তখনই চিৎকার করে আলানের ঘুম ভেঙে যায়। এরপর অ্যামেলিয়া তার দুই সন্তানকে তার থাকার কক্ষটি দেখাতে নিয়ে যায়, কিন্তু ঢোকার পরপরই সিস্টার লীলা তাদের আবার বেরিয়ে যেতে বলে। এই বিষয়টি তাদের খুবই বিরক্ত করে। এ সময় সিস্টার মিরান্ডা এসে জানায় নিয়মগুলি শুরু থেকে স্পষ্ট এবং এখানে প্রতিটি রোগীর বিশেষ যত্নের দরকার। মা তাদের শান্ত করে এবং বলে কিছুই হবে না। ভিটো তার মাকে ফোন দেয় বিষয়টি জানানোর জন্য, আর প্রায় বাধ্য হয়ে আলানি ও ভিটো বাড়ির পথে রওনা হয়। হঠাৎ বৃদ্ধ লোক তাদের সামনে এসে চিৎকার করতে থাকে। সে বলে ডক্টর ইমান তার সন্তানকে হত্যা করেছে। মিরান্ডা বলে অনেক রোগীর পরিবারই বুঝতে পারে না মায়ের অযত্ন নিলে মা ও গর্ভের শিশুকে একসাথে আঘাত করতে পারে। এরপর মিরান্ডা একটি চুক্তিপত্র দেখায় যেটিতে আমেলিয়া সই করেছে এবং সেখানে উল্লেখ আছে নিজের জীবন আর শিশুর জীবনের মধ্যে বেছে নিতে হয় তবে তিনি নিজের জীবন উৎসর্গ করতেও রাজি কিনা। আমেলিয়া নিজের জীবন উৎসর্গ করতে রাজি হয়। এতে আলিনা অবাক হয়ে যায়, কারণ তাদের সাথে এই বিষয়ে কোনো আলোচনাই করা হয়নি। কিন্তু মিরান্ডা জানায় এটা তাদের মায়ের নিজস্ব সিদ্ধান্ত। এরপর তারা গাড়িতে ওঠে বাড়ি ফেরার জন্য, কিন্তু গোপনে তারা গাড়ি থেকে নেমে যায় এবং শহরটিতে থাকার সিদ্ধান্ত নেয়। তারা হাসপাতালের পেছনের এলাকা দিয়ে হাঁটে, সবচেয়ে কাছের কোনো থাকার জায়গা খুঁজতে। পুরো জায়গাটা ভয় ধরিয়ে দেওয়ার মতো। পেছনে রয়েছে অসংখ্য কবর। ভিটো একটু পিছিয়ে পড়ে কারণ তার জুতোর ফিতে খুলে গিয়েছিল। হঠাৎ সে এক মহিলার কান্না শুনতে পায়। সে তাকায় একটি খালি কবরে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ পেছনে ঘুরতে একটি ভয়াবহ আত্মা সামনে আসে। এতে ভিটো চমকে গর্তে পড়ে যায়। আলিনা বুঝতেই পারে না কি হলো।
আলিনা জিজ্ঞেস করে, আরে তুই নিচে কি করছিস? ক্লান্তিকর পথ পেরিয়ে তারা শেষ পর্যন্ত একটি খাবারের দোকান পায়। সেখানে যাওয়ার পথে তাদের দুইজন শিকারীর সঙ্গে দেখা হয়। আলিনা দোকানের মালিক মুমুনকে জিজ্ঞেস করে, এখানে কি কোনো থাকার জায়গা আছে? মুমুন জানায়, এই গ্রাম খুবই নির্জন, কোনো হোটেল বা ভিলা কিছুই নেই। আলিনা জোরাজুরি করে না, শুধু বলে সে ও তার ভাইয়ের মাথা গোজার মতো একটা জায়গায় যথেষ্ট। যদি আপত্তি না থাকে তবে তারা মুমুনের বাড়িতেই থাকতে চায়। মুমুন রাজি হয় যদি তারা সত্যি এমন সাধারণ জায়গায় থাকতে পারে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় মুমুনের মৃত স্বামীর কক্ষে। মুমুনের স্বামী আগে একজন শিকারী ছিলেন এবং এক বুনো শুকুরের আক্রমণে মারা যান। আলিনা জিজ্ঞেস করে, মুমুনের স্বামীর কবর কি ওই হাসপাতালের পেছনে? মুমুন বলে, না, ওই কবরস্থান কেবল হাসপাতালের রোগীদের জন্য। এলাকার কেউ সেখানে সন্তান প্রসবও করে না, কারণ খরচ খুব বেশি। লোকজন সাধারণত দাইমার সাহায্য নেয়। আলাপ করতে করতে আলিনা এক বৃদ্ধার কাশের শব্দ শোনে। মুমুন বলে, ওটা আমার শাশুড়ির কণ্ঠ। সে একটু পাগলাটে, জুয়া স্লট খেলার নেশা আছে। এরপর আলিনা হাসপাতালের পেছনের কবরস্থান ছবি বারাকে পাঠায় এবং ফোনে কথা চালিয়ে যায়। আলিনা জিজ্ঞেস করে, এভাবে প্রসবের সময় মা মারা যাওয়ার ঘটনাটি কি সত্যিই বেশি? বারা জবাব দেয়, এখন খুব বিরল, কারণ চিকিৎসার প্রযুক্তি অনেক উন্নত। ফোন শেষ হওয়ার পর ভিটো এসে আলিনাকে বলে, মায়ের গরম কাপড়টি নিয়ে চলে এসেছে। তাই তারা দুজনে আবার হাসপাতালে যায় মায়ের কাপড়টা দিতে। হঠাৎ তারা ভয় পায়, কারণ মিরান্ডা সামনে এসে দাঁড়ায়। মিরান্ডা রেগে যায়, কারণ তারা আবারও নিয়ম ভেঙেছে। আলিনা বলে তারা শুধু মায়ের কাপড় দিতে এসেছে। মিরান্ডা কাপড়টা নিয়ে বলে সে নিজে দিয়ে দিবে, আর তারা যেন এখনই চলে যায়। এখানে আলিনার টয়লেটে যাওয়ার অনুমতি চায়। ভিটো অপেক্ষা করতে থাকে অপেক্ষাগারে। টয়লেট থেকে বের হয়ে আলিনা শুনতে পায় কারো পায়ের শব্দ এবং একটি ট্রলির ধাক্কা দেওয়ার আওয়াজ। ঘাবড়ে গিয়ে আলিনা ঢুকে যায় মৃতদেহের ঘরে। জানালার বাইরে সে অদ্ভুত কিছু একটা যেন দেখল। পায়ের শব্দ কাছে আসতেই আলিনা লুকিয়ে পড়ে একটি কফিনের ভেতরে, আর সেখানে সে অনুভব করে তার পাশে যেন কোনো মৃতদেহ শুয়ে আছে। কিন্তু ঘুরে তাকানোর পর আলিনা দেখে সেখানে কিছুই নেই। এদিকে ভিটোর চেয়ারের নিচে একটি মানিব্যাগ পায়। মানিব্যাগটি আসলে সেই বৃদ্ধ লোকটির, যে দুপুরে চিৎকার করেছিল। এদিকে দুই নার্স একটি মহিলার মৃতদেহ কফিনের ভেতর ঢোকাচ্ছিল। আলিনা খুব কষ্টে ভয় সামলে রাখে, ফলে তারা একটু টের পায় না এখানে আলিনা আছে। অন্যদিকে ভিটো দেখতে পায় রক্তের দাগ, যা সরাসরি অপারেশন থিয়েটারের দিকে গেছে। ভেতরে উকি দিয়ে ভিটো দেখে সেই বৃদ্ধ মানুষটিকে হত্যা করা হচ্ছে এবং তার শরীর থেকে যন্ত্রপাতির মতো কিছু বের করা হচ্ছে। ভয়ে কাঁপতে থাকা ভিটো সেখান থেকে দৌড়ে পালায়। হঠাৎ মারা যাওয়া সেই বৃদ্ধ লোকটি তার সামনে উপস্থিত হয়ে সাহায্য চাইতে থাকে। ভিটো তাড়াতাড়ি সার্ভিস রুমে ঢুকে লুকায়। সেখানে আবার সেই বৃদ্ধ লোকটির আর্তনাদ শুনতে পায়। আর হঠাৎ ঘুরে দাঁড়াতেই আরেকটি ভয়ঙ্কর আত্মা দেখে সে প্রাণপণে দৌড়ে পালায়। অবশেষে আলিনা ও ভিটো দুজনেরই দেখা হয়। এরপর তারা বাড়ি ফিরে আলিনা মাকে একটি মেসেজ পাঠায়, কিন্তু মায়ের ফোন সম্পূর্ণ বন্ধ। সে বারাকে ফোন করে, কিন্তু সেও কল ধরে না। বারা আসলে ব্যস্ত ছিল। হাসপাতালে কখন কোন রোগী ভর্তি ছিল সেই রেকর্ড খুঁজে দেখছিল সকাল থেকে। ভিটো তারপর আলিনাকে জানায়, সেই বৃদ্ধ লোকটি যাকে আমরা গতকাল রেগে যেতে দেখেছিলাম, সে গত রাতেই মারা গেছে, আর তার আত্মা আমাকে তাড়া করেছিল। এ সময় আলিনা ফোন পরীক্ষা করে মা কোনো উত্তর দিয়েছে কিনা, কিন্তু মা কোনো উত্তর দেয়নি। এগুলোর জন্য তারা অস্থির হয়ে ওঠে, আর তাই দ্রুত হাসপাতালে যায়। গিয়ে দেখে মা সম্পূর্ণ স্বাভাবিক। মা জিজ্ঞেস করে, তোমাদেরকে এত অস্থির দেখাচ্ছে কেন? আলিনা জিজ্ঞেস করে, সে মেসেজ পাঠিয়েছিল। মা কোনো উত্তর দেয়নি। মা বলে তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, আর সে ফোনটি লকারে ফেলে রেখেছিল। আলিনা প্রস্তাব দেয় মাকে অন্য হাসপাতালে স্থানান্তর করার জন্য। ভিটো বলে, মা কেন আমাদের না জানিয়ে সেই চুক্তি সই করলেন? মা উত্তর দেয়, এটা শুধু সাবধানতার জন্য, চিন্তার কিছু নেই, আমি ভালোভাবে চিকিৎসা পাচ্ছি। এটা হাসপাতাল বদলের ব্যাপার না। তোমরা দুজন আর নতুন বাচ্চাটি, তোমাদের অগ্রাধিকার আমার কাছে। শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে আমি থাকব, আমার কিছুই হবে না। এই কথা শুনে দুই ভাই বোন ইমোশনাল হয়ে পড়ে। আলিনা এরপর ডক্টর ইমানের সঙ্গে দেখা করে চুক্তি নিয়ে প্রশ্ন তুলতে। ইমান বলে, এটা একটি সাধারণ প্রক্রিয়া। অপারেশন হলে এরকম কাগজের সই লাগে। চাইলে তারা চুক্তি বাতিল করতে পারে অথবা হাসপাতাল বদলাতে পারে, কিন্তু যেখানে যাবে এ ধরনের ফর্ম থাকতে বাধ্য।
আলিনা জানতে চায়, গতকাল এক বৃদ্ধ লোককে দেখেছিলাম যার সন্তান ডাক্তারের হাতে মারা গেছে। পরের বার সেই অবস্থায় আমরা থাকবো না তো? ইমান বলে, সেই রোগীর অবস্থা তোমার মায়ের চেয়ে অনেক খারাপ ছিল। তোমার ভয় বুঝতে পারছি, কিন্তু তোমার মা আমার উপর বিশ্বাস রেখেছেন। আমি চাই তুমি আর তোমার ভাইও সেই বিশ্বাস রাখো। আলিনা বলে, সেও তাই চায়, কিন্তু কি করবে? এসেই তো মৃতদেহ দেখতে হয়েছে। গত রাতেই কেন সেই বৃদ্ধ লোক মারা গেল? ইমান বলে, বৃদ্ধ লোকটির জন্ম থেকে গুরুতর হার্টের সমস্যা ছিল। সে মানতে পারেনি তার সন্তান মারা গেছে। আমরা বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেরি হয়ে যায়। ইমান আরও বলে, তোমার আতঙ্ক বাড়া স্বাভাবিক, কিন্তু সাবধান থেকো। তোমার আচরণ তোমার মায়ের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। আলিনা বলে, আমি শুধু নিশ্চিত হতে চাই এই হাসপাতাল সত্যি আমার মাকে ঠিকমতো চিকিৎসা দিচ্ছে। এদিকে বারা হাসপাতালে ভর্তি এক পুরনো রোগীর বাসায় যায়। সে বাড়ির মালিক শামসুলকে জিজ্ঞেস করে, ইবু রসমারিয়া কি আছেন? শামসুল জানায়, তার স্ত্রী রসমারিয়া এই হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর কখনই আর বাড়ি ফিরে আসেননি। বারা ইতিমধ্যে এমন 3 জন রোগের বাইরে গিয়েছে যাদের 3 জনেরই পরিণত একই রকম ভয়াবহ। বারা এরপর আলিনাকে ফোন করে জানায় সে তার সঙ্গে দেখা করতে গ্রামে আসছে। সে রোগীদের লিস্টও আলিনাকে পাঠায়। রাতের গভীরে আলিনা ও ভিটো চুপি চুপি রসমারিয়া নামের রোগীর কবর খুঁজতে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর ভিটো একটি কবর খুঁজে পায়, যার ওপরে লেখা রসমারিয়া। তারা চলে যেতে চাইলে হঠাৎ এক মহিলার আর্তনাদ শুনতে পায়। ঘুরে দাঁড়াতেই তারা দেখতে পায় হাসপাতালের মৃত রোগীদের ভয়ানক আত্মারা তাদের সামনে দাঁড়িয়ে। এমনকি একটি আত্মা আলিনার কাছে এগিয়ে আসে, কিন্তু আক্রমণ করে না, বরং কাঁদতে কাঁদতে সাহায্য চায়। আলিনা তখন খেয়াল করে একাধিক গাড়ি একটা বাড়ির দিকে যাচ্ছে, এবং ঠিক সেই মুহূর্তে আত্মাগুলো যেন অন্ধকারে মিলিয়ে যায়। এ সময় আলিনারা দেখে কালো চাদর পরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি হুডি দিয়ে মাথা ঢেকে একটি ঘরের দিকে যাচ্ছে। এদিকে বারাও গ্রামে পৌঁছে গেছে, আর ওদিকে আলিনা দেখে সিস্টার লীলা একটি শিশু কোলে নিয়ে সেই ঘরটির দিকে যাচ্ছে। ভিটো হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি কালো চাদর পায়। এতে আলিনার মাথায় বুদ্ধি আসে, তারা ছদ্মবেশে ভেতরে ঢুকবে। ভেতরে গিয়ে তারা দেখে একটি ভয়ঙ্কর রিচুয়াল চলছে। তারা যেন ধরা না পড়ে, এজন্য আলিনাকে বাধ্য হয়ে অংশগ্রহণকারীদের মতে আচরণ করতে হয়। সেখানে সে দেখে পাককার্তা। ঠিক তখনই আলিনার ফোনে নোটিফিকেশন বাজে। বারা তাকে মেসেজ করেছে। তখনই মিরিন্ডা সন্দেহ করে তাকায়, কিন্তু পাককার্তা সবার দিকে ইশারা করে রিচুয়াল চালিয়ে যেতে বলে। বাইরে এসে আলিনা বারাকে অনুরোধ করে মাকে বাঁচাতে হবে। জানা যায় এই পুরো হাসপাতাল সেই একই কাল্ট বা সেক্টরের অংশ যারা আলিনার বাবাকে হত্যা করেছিল, এবং তারা অ্যামেলিয়ার গর্ভের শিশুটিকেও টার্গেট করেছে। এমনকি ডাক্তার ইমানও এদের সঙ্গে যুক্ত। আলিনা ভেঙে পড়ে। বারা তাকে জড়িয়ে ধরে শান্ত করে। তারা দুজনে ফিরে গিয়ে আলোচনা করে এখন কি করা উচিত। এ সময় বারাকে দেখে মুমুনকে মোটেও স্বাভাবিক দেখাচ্ছিল না। স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল সে অস্বস্তি বোধ করছে। তখনই বারা জানায় হাসপাতালের পুরনো রোগীদের তথ্য আলিনার সব সন্দেহকে সত্য প্রমাণ করেছে। ডাস্টবিনে পাওয়া অদ্ভুত ওষুধগুলো স্বাভাবিক নয়। এখন তাদের জানতে হবে আমিলিয়ার সঙ্গে তারা কি করতে চায়। ভিটো প্রস্তাব দেয় হাসপাতালে গিয়ে মাকে বোঝানো উচিত, কিন্তু বারা নিষেধ করে। এতে মা আর শিশুর জন্য চরম বিপদ হতে পারে। সে বলে আমরা অপেক্ষা করব অপারেশনের ঠিক পর পর্যন্ত, তখনই আক্রমণ করার একটাই সুযোগ থাকবে। আলোচনার মাঝেই মৌন বলে আলিনা যেন ভেতরে চলে যায়, লোকেরা দেখলে খারাপ ভাবতে পারে। বারা তখন জানতে চায় সে কি এখানে রাতটা থাকতে পারে। মোমন কিছুই বলে না, চুপ করে থাকে। শেষমেশ বারা ভিটোর সঙ্গে একই ঘরে ঘুমায়। ঠিক মাঝরাতে আলিনার ঘুম ভেঙে যায় বাইরে থেকে আসা অদ্ভুত শব্দের ফলে, কিন্তু বাইরে গিয়ে সে কাউকেই পায় না। ঘরে ফিরে শুতে যেতেই দেখে তার ঠিক পাশেই এক বৃদ্ধা বসে আছে। বৃদ্ধাটি নিজের পরিচয় দেয়, তার নাম চিত্রা, মুমুনের শাশুড়ি। সে বলে ভয় পেও না, আমি তাদের মতো নই। তুমি যে রসমারিয়ার কবর দেখেছিলে তার মাথার ফলকের নামটা লিখেছিলাম আমি। এই কথা বলতেই চোখের পলকে বৃদ্ধটি হাওয়ায় মিলিয়ে যায়। ঠিক তখনই মুমুন দরজায় নক করে জানায় সে বাজারে যাবে হোটেলের জন্য কেনাকাটা করতে। ঘটনাগুলো আলিনাকে আরও কৌতূহলী করে তোলে। সে সিদ্ধান্ত নেয় ওই বৃদ্ধ চিত্রাকে সরাসরি দেখতে হবে। ভেতরে গিয়ে দেখে চিত্রাকে একটি ঘরে বন্দি করে রাখা হয়েছে, হাত পা বাঁধা অবস্থায়। আলিনা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে মুমুন কেন আপনাকে এভাবে আটকে রেখেছে। চিত্রা ধীরে ধীরে বলতে শুরু করে
এক সময়ে আমিও ওই হাসপাতালের সিস্টার ছিলাম, অনেক আগে, যখন ওরা জায়গাটা দখল করেনি। ওদের নিয়মে ওদের মতো করে বাঁচতে আমি রাজি হইনি। এই কারণেই ওরা আমাকে শাস্তি দিয়েছে। ওই সব আত্মারা কাঁদে, কারণ তাদের প্রাণ আটকে আছে এই দুনিয়া আর পর দুনিয়ার মাঝখানে। তুমি তাদের সাহায্য করো, তাদের মুক্ত করো, শুধু তুমিই পারবে, আর তাদের মুক্ত করার সাহস শুধু তোমারই আছে। এরই মধ্যে মুমুন বাজার থেকে ফিরে দেখে আলিনা চিত্রার ঘর থেকে বের হচ্ছে। সে জিজ্ঞেস করে, তুমি ভেতরে গিয়েছিলে? আলিনা অজুহাত দিয়ে বলে, আমি কাশি শুনেছিলাম, ভেবেছিলাম উনি অসুস্থ। মুমুন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তাকে এমনভাবে আটকে রাখতে চাই না, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার সামর্থ্য নেই। তারপর সে কঠোরভাবে বলে, আর কোনোদিন ওই ঘরে ঢুকবে না। এরপর তারা তিনজনই হাসপাতালের দিকে যায়। সেখানে আমেলিয়া বলে তার অপারেশন আজ রাতেই হবে। ইমান ও লীলা এসে তিনজনকে বের করে দেয়, কারণ আমেলিয়াকে বিশ্রাম নিতে হবে রাতের প্রস্তুতির জন্য। কিন্তু ইমানের মনে ভয় কাজ করছে। সে বসকে ফোন করে জানায় কাজটি তাদের আজ ভোরই করতে হবে। পরিবার নজরদারি করছে বুঝতে পেরে ওরা দ্রুত আমেলিয়াকে অপারেশন থিয়েটারে সরিয়ে নেয়। এদিকে আলিনা, বারা, ভিটো সবকিছু আগে অনুমান করে রেখেছিল। ভিটো বারাকে নিয়ে যায় সেই গোপন ঘরে, যেখানে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করা ছিল। বারা সেগুলোর ছবি তোলে, সবকিছুই টুকরো টুকরো করে রাখা। ওদিকে আলিনা অ্যাম্বুলেন্স প্রস্তুত করছে। সে দেখে শামসুল গাড়ি মুছছে। সুযোগ বুঝে আলিনা পাথর দিয়ে শামসুলকে আঘাত করে। ওদিকে শিশুটিকে উদ্ধার করার জন্য বারা ও ভিটো বন্দুক তাক করে ভেতরে ঢোকে। বারা তাদেরকে হুঁশিয়ারি দেয়, সন্তান চুরি, রোগী হত্যা, অঙ্গ চুরি এবং বেআইনি চিকিৎসা সবকিছুর প্রমাণ আমাদের কাছে আছে, কেউ নড়বে না, যা বলবো সেটাই করবে। সে ইমানকে আদেশ দেয় অপারেশনের সেলাই সঠিকভাবে বন্ধ করতে। এরপরে অ্যাম্বুলেন্সে আমেলিয়া ও শিশুকে তুলে বারা বাকিদেরও ওঠার নির্দেশ দেয়। তারা বেরোতেই মিরান্ডা ও ইমান পেছনে ধাওয়া শুরু করে। আলিনা বলে দ্রুত ভিডিওটা পাবলিশ করো, কিন্তু ভিটো জানায় হবে না, এলাকা জুড়ে কোনো নেটওয়ার্ক নেই, শুধু হাসপাতালের সামনে একটু ছিল। আলিনা তখন বন্দুক চায়। বারা বলে এটা কোনো কাজে লাগবে না, এতে কোনো গুলি নেই। পালানোর পথে এক পুলিশ তাদের থামায়। সামনের রাস্তা ধস নেমে বন্ধ এবং এটি ঠিক করতে সময় লাগবে। তাই সে পরামর্শ দেয় রোগীকে আবার হাসপাতালে ফিরে নিতে, অন্য কোনো পথ নেই। আলিনা অনুরোধ করে, স্যার দয়া করে আমাদের প্রমাণগুলো দেখুন। পুলিশ সবকিছু দেখে এবং তাদের সঙ্গে সরাসরি সেই হাসপাতালে যায়। এ সময় মিরান্ডা পুলিশকে বলে, সবাই ভুল বুঝেছে, আমাদের সব কাজ বৈধ, সব রোগী অঙ্গদান চুক্তিতে সই করেছে। আলিনা প্রতিবাদ করে জানায় তারা এই শিশুটিকে অপহরণ করতে চেয়েছিল, কিন্তু মিরান্ডা সই করা দত্তক কাগজ দেখায় যা আমেলিয়ার নামে। এরপরে সে পুলিশের কানে ফিস করে কিছু বলে, কিন্তু কি বলল, যার ফলে আলিনা, বারা, ভিটো তিনজনকেই দোষী বানানো হয়। এরপর অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। প্রথমে বারাকে নিষ্ঠুরভাবে মেরে ফেলে। এদিকে আমেলিয়া, লীলা ও শামসুলের কথা শুনে বুঝতে পারে এই হাসপাতাল মোটেও স্বাভাবিক নয়। বিষয়টি জানার পরে আমেলিয়া সুযোগ বুঝে পেছন থেকে লীলাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। আর ওদিকে বারার পর এবার আলিনাকে মেরে ফেলার প্রস্তুতি চলছিল। কিছুক্ষণ পরই সিস্টার আমেলিয়াকে ভেতরে নিয়ে আসে, কিন্তু দেখা যায় সেই সিস্টারই আসলে ছদ্মবেশী আমেলিয়া। মা আলিনাকে শান্ত থাকতে বলে। সবাই বাইরে যেতেই আমেলিয়া দ্রুত আলিনাকে মুক্ত করে। এ সময় ইমান এসে আলিনাকে অজ্ঞান করার প্রস্তুতি নেয়, কিন্তু অসতর্কতার সুযোগে আলিনা দ্রুত ইঞ্জেকশনটি ছিনিয়ে নিয়ে ইমানের গায়ে বসিয়ে দেয়। এখানেই শেষ নয়, আলিনা শেষ পর্যন্ত এই নৃশংস ডাক্তার ইমানকেও মেরে ফেলে। অন্যদিকে শিশুটিকে ইতিমধ্যেই রিচুয়ালের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে। আলিনা সেখানে গিয়ে এই রিচুয়ালের প্রধান সুমন্তকে হত্যা করার হুমকি দেয়। কেউ সাহস দেখায় না, কারণ রিচুয়ালটির নেতৃত্ব দিচ্ছিল সুমন্তই। তিনজনই সবাইকে ভেতরে আটকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই মিরান্ডা এসে ভিটোকে ভয় দেখিয়ে শিশুটিকে তুলে দিতে বলে। আলিনা শিশুটিকে দেওয়ার ভান করে কাছে এগিয়ে যায়, কিন্তু সুযোগ বুঝেই আলিনা মিরান্ডার চোখে বালি ছুঁড়ে মারে, আর অ্যামেলিয়ার সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে আলিনা পেছন থেকে আঘাত করে মিরান্ডাকে মেরে ফেলে। কার্টা তার সৈনিকদের নিয়ে আলিনা ও বাকিদের পিছু নেয়। আলিনা গ্রামবাসীদের কাছে সাহায্য চাইতে গেলে তারা চুপ করে থাকে, বরং তারা কার্টাকে আলিনাদের দৌড়ানোর দিক দেখিয়ে দেয়। আলিনা মুমুনের দরজায় নক করে, কিন্তু মুমুন ইচ্ছে করেই দরজা বন্ধ করে রাখে। তাই আলিনা আবার দৌড়ে পালায়। একসময় কোণঠাসা হয়ে গেলে কার্টা আলিনাকে শিশুটিকে হস্তান্তর করতে বলে। কার্টা আগে থেকেই আমেলিয়ার স্বামীর সঙ্গে চুক্তি করেছিল, শিশু জন্ম নিলেই সেটা তার হবে।
কিন্তু আমিলিয়া সেই চুক্তির তোয়াক্কা করে না, কার্তা বন্দুক তাক করে। এমন সময় পেছন থেকে মুমুন এসে তাকে থামায়। মুমুন আলিনাকে জানায় তার স্বামী বুনো শুয়োরের গুঁতো খেয়ে মারা যায়নি, বরং চিত্রাকে বাঁচাতে গিয়ে সে মারা গিয়েছিল। কারণ চিত্রাই জানতো তারা কি জঘন্য কাজ করেছে এবং কি গোপন রেখেছে। মুমুন বলে সে আলিনার সাহসিকতা দেখে এসেছে, কেননা একসময় সেও তার মতোই ছিল। এখন সময় এসেছে গ্রামবাসীরা সাহসী হয়ে দাঁড়াবে, তারা আর তাদের দাস হয়ে থাকবে না। নতুন উদ্যমে গ্রামবাসীরা কার্তা ও তার লোকদের বিরুদ্ধে লড়াই করতে চায়। কার্তা গ্রামবাসীদের প্রলোভন দেয়, যদি আবার সহযোগিতা করে তাদের সব জমি ফিরিয়ে দেবে। কিন্তু তার কথাগুলো নির্বাচনের আগে নেতাদের মিষ্টি প্রতিশ্রুতির মতো শোনায়। শেষ মুহূর্তে মুমুন ট্রিগার টিপে কার্তাকে মেরে ফেলে। এ সময় আমিলিয়া ক্ষমা চেয়ে আলিনাকে বলে তার ভাই বোনদের যত্ন নিতে। অবশেষে সে মারা যায়। এরপর আমরা আলিনাকে দেখি, যে এখন তার ছোট ভাই বোনদের দায়িত্ব নিয়েছে। এদিকে ভিটো তার ছোট বোনের সাথে খেলা করছিল। হঠাৎ অদ্ভুত কিছু একটা দেখে তার চোখ কপালে উঠে যায়।